আজ থেকে আমরা শুরু করব এনসিইআরটি জীববিদ্যা একাদশ শ্রেণীর অধ্যায় অষ্টম কোষ জীবনের একক সেল দ্য ইউনিট অফ লাইফ। আমরা জানি নিট পরীক্ষার জন্য এনসিইআরটি লাইন বাই লাইন তথ্য খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়া কতটা জরুরি। এনসিইআরটি লাইন বাই লাইন পড়লেই নিট পরীক্ষায় ভালো নম্বর অবধারিত। তাহলে শুরু করা যাক। আমরা একে একে সবকটি চ্যাপ্টার এবং বিভিন্ন ধরনের এমসিকিউ ভালো করে সলভ করব। যখন তুমি তোমার চারপাশে তাকাবে তখন তুমি সজীব ও জড় এ দু ধরনের বস্তুই দেখতে পাবে। তোমার বিস্ময়াবিষ্ট ও অনুসন্ধিৎসু মনে নিশ্চয়ই এ প্রশ্ন কখনো না কখনো এসেছে যে কী সেই বস্তু যা জীবের সজীব অবস্থার জন্য দায়ী, কিংবা জড় পদার্থের মধ্যে কী নেই যেটা সজীব পদার্থের মধ্যে আছে। এই আলোচনার উত্তর হলো কোষ। জীবনের মৌলিক একক কোষ। জীবনের মৌলিক একক যা সমস্ত জীবের মধ্যেই রয়েছে। তাহলে কি কি বুঝলাম আমরা এটুকু থেকে? যে বলতে চাচ্ছে যে এই যে আমাদের পৃথিবীতে জীব আর জড় এই দু ধরনের জিনিস আছে। যাদের প্রাণ আছে তারা সজীব, আর যাদের প্রাণ নেই তারা জড়। তো কি সেই বস্তু, কি সেই পার্থক্যটা যা জীবকে জীব আর জড়কে জড় করে রেখেছে? স্বাভাবিক উত্তর অবশ্যই প্রাণ। জীবের প্রাণ আছে, জড়ের প্রাণ নেই। কিন্তু সেই প্রাণের প্রকাশটা কিরকম? প্রাণ আমরা বলছি মানে কি আছে? প্রাণ মানে কি? তা মানে হলো কোষ, যা যার প্রাণ আছে, যে সজীব, যে জীবনের মৌলিক একক। জীবনের মৌলিক একক কেন বলছি? কারণ যে কোনো সজীব বস্তুতেই দেখা গেছে কোষ আছে, আর দেখা গেছে কোনো জড় বস্তুরই কোষ নেই। তার মানে আমরা বলতে পারি যে কোষই সে, যে জীবকে জীব বানিয়ে রেখেছে। তার মানে আমরা বলি যে জীবনের মৌলিক একক, একদম ফান্ডামেন্টাল ইউনিট, যেখান থেকে জীবনের শুরু, এটাও একদিক দিয়ে বলা যায় যে জীবনের শুরুও তো কোষ থেকেই। একটা কোষ থেকে জীবনের শুরু হয়। আমরা প্রত্যেকে একটা কোষ থেকে এসেছি, একটা জাইগোট থেকে। আমরা পরে জানতে পারবো সব। একটা কোষই বিভাজন করে করে অনেকগুলো কোষ হয়ে সব গোটা দেহ তৈরি হয়। কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, অঙ্গ থেকে অঙ্গতন্ত্র, তারপর দেহ। আমরা জানি, তাই তো? প্রথমে কোষ, কোষ থেকে কলা, কলা থেকে কি হয়? অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র, আর তন্ত্র থেকে দেহ। কোষ মানে কি? একটা সিঙ্গেল কোষ, একটা একক কোষ। এই কোষগুলোই যখন অনেকগুলো বিভাজন করে অনেকগুলো কোষ এরকম একসাথে থাকে, তখন সেটা কলা হয়। এরকম অনেকগুলো কলা, ছোট ছোট এরকম অনেকগুলো কলার পুঞ্জ যখন একসাথে একসাথে থাকে, যেই কলাগুলো একই রকম কাজ করে তারা একসাথে থাকে, তখন সেটা হয়ে যায় অঙ্গ। এরকম অনেকগুলো অঙ্গ মিলে একটা অঙ্গতন্ত্র, যেই অঙ্গগুলোর কাজ শুধু শ্বাসের জিনিসগুলো করা, বা যাদের কাজ শুধু পাচন করা, যেমন যকৃৎ একটা অঙ্গ, পাকস্থলী একটা অঙ্গ, এদের সবার কমন কাজ কি? যে ওই পাচন রিলেটেড কাজকর্ম করে এরা। প্যানক্রিয়াস বা অগ্নাশয় গ্রন্থি যেটা, এরা সব একটা তন্ত্র বলে পাচন তন্ত্র। এরকম সংবহন তন্ত্র, স্নায়ুতন্ত্র, এরকম। আর সবকিছু তন্ত্র মিলে কি তৈরি হয়? দেহ। তাহলে সবকিছুর শুরু কি? কোষ। পদার্থকে ভাঙলে অণু পাওয়া যায়, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, পরমাণুকে ডাল্টন সে বলেছিল পরমাণু ভাঙা যায় না, কিন্তু পরে দেখা গেল না, পরমাণুকেও ভাঙা যায়। একে একে নিলস বোর, তারপর আর কে কে আছে, রাদারফোর্ড, সবাই প্রোটন, নিউট্রন সবকিছু একে একে আবিষ্কার করলেন। স্যাডউইক নিউট্রন আবিষ্কার করলেন। তো এইভাবে যেমন দেখা গেল পরমাণু ভেঙে ভেঙে কোথায় গিয়ে আমরা আটকে গেলাম? এই প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। প্রোটন, নিউট্রন আর ইলেকট্রনে গিয়ে আমরা আটকে গেলাম। তখন আমরা কি বলতাম? যে এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, এদেরকে আর ভাঙা যায় না, মৌলিক একক, এরপরে আর ভাঙা যায় না। কোষও হচ্ছে সেরকম, শেষ, জীবনের শেষতম বিন্দু, যাকে আর ভাঙা যাবে না, এখান থেকেই শুরু। তাই মৌলিক একক, জীবনের মৌলিক একক। বোঝা গেল?
নেক্সট, সজীব, সব সজীব বস্তুই কোষের সমন্বয়ে গঠিত। হ্যাঁ, জানি আমরা সব সজীব বস্তুই কোষের সমন্বয়ে গঠিত। কিছু সংখ্যক জীব একটিমাত্র কোষ নিয়ে গঠিত, যাদের এককোষী জীব বলে। আবার আমাদের মতো অন্যান্য জীব যাদের দেহ অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত, তাদের বলে বহুকোষী জীব। তাহলে আমরা কি জানতে পারলাম? যে জীব দুই রকমের হয়, একটা হচ্ছে এককোষী জীব আর একটা বহুকোষী জীব। নাম দেখেই বোঝা যাচ্ছে এককোষী জীব মানে যারা একটা কোষ নিয়ে তৈরি, আর বহুকোষী জীব মানে যারা অনেকগুলো কোষ নিয়ে তৈরি। একটা কোষ মানেই একটা কোষ নিজেই একটা জীব, একটাই প্রাণ। আবার যখন অনেকগুলো কোষ নিয়ে যে জীবগুলো থাকে তাদেরকে বলে বহুকোষী জীব। যেমন আমরা, আমাদের দেহে একটা কোষ নেই, আমাদের দেহে প্রচুর বিলিয়ন বিলিয়ন কোষ আছে, তাহলে আমরা হলাম বহুকোষী জীব। ঠিক আছে, এককোষী জীবের উদাহরণ কি কি আছে বলা যায়? এককোষী জীবের উদাহরণ, কিছু ব্যাকটেরিয়া থাকে যারা একটাই কোষ হয়, একটা কোষেই যা থাকে, ওই একটা কোষই ওদের জীবন, একটাই কোষ। আমাদের দেহে যেমন অনেকগুলো কোষ নিয়ে আমরা তৈরি, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, প্রোটিস্টা আছে, জীবাণু আছে, যারা একটাই কোষ, ওদের দেহ একটা কোষ দিয়েই তৈরি, একটা সিঙ্গেল সেলই ওদের প্রাণ। আমরা যেমন অনেকগুলো কোষ নিয়ে আমরা তৈরি, ওরা একটা কোষ নিয়ে তৈরি। তো এরকম জীব হয়, ওরাও সজীব, ওদেরও প্রাণ আছে, সেন্স আছে। তাহলে জীব দুই প্রকার, এককোষী বহুকোষী। ঠিক আছে, কোষ কি? হোয়াট ইজ সেল? কোষের এমনি ধারণা তো পেলাম, ইনফর্মাল ধারণা, এবার একটু ভালো করে বুঝি যে এককোষী জীব। এবার একটু ডেফিনিশনের মতো করে জানা যে এককোষী জীব কি। দুটো পয়েন্ট: এক, যাদের স্বাধীন অস্তিত্ব আছে, যাদের স্বাধীন অস্তিত্ব আছে, আর দুই, জীবনের মৌলিক কার্যাবলী সম্পাদন করতে যারা সক্ষম। কথাটা খুবই প্রাসঙ্গিক। আমরা বলছি যে সজীব কোষের কি থাকে, যা জড় জিনিসের থাকে না, তা হচ্ছে কোষ। তাহলে অবশ্যই কোষ সেই কাজগুলোই করবে যেগুলো একটা সজীব জীববস্তু করে। কি? তাদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখে, মানে তাদের যে সত্তা যেটা, সেটা তো একমাত্র জীবেরই থাকে। সত্তা কাদের থাকে? জীবেরই থাকে। নিজে চলাফেরা করছে, নিজের সেন্স আছে, নিজে বুঝছে, মানে একটা প্রাণ যেটা, একটা সত্তা, সেটা তো জীবেরই থাকে। একটা স্বাধীন অস্তিত্ব, একটা অস্তিত্ব থাকে। তাহলে সেটা কার জন্য হবে? অবশ্যই কোষের জন্যে, কারণ এই জিনিসগুলো তো জড়ন নেই। তাহলে তাহলে কে আছে সজীব বস্তুর মধ্যে যা এই জিনিসগুলো তৈরি করছে? অস্তিত্ব, এই জীবন, এগুলো কে তৈরি করছে? কোষ তৈরি করছে, কারণ কোষই থাকে একমাত্র সজীব জীবে, যা জড় বস্তুতে থাকে না। তাহলে আমরা বলতে পারি যে কোষ হচ্ছে তারা যারা স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারে এবং জীবনের মৌলিক কার্যাবলী সম্পাদন করতে পারে। হ্যাঁ, জীবনের যে কাজকর্ম সেটা অবশ্যই কোষের জন্যই হবে, কারণ জীবনের মানেই কোষ। আমরা বুঝতে পারছি জীবনটা আসছেই কোষ থেকে, কোষ যার আছে তারই জীবন আছে, এটুকুই তো আমরা বুঝলাম। তাহলে এখানে স্পেসিফিক্যালি এককোষী জীবের কথা বলা হয়েছে, যে এককোষী জীব তার এই একটা কোষ নিয়েই তার স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারে, জীবনের মৌলিক কার্য সম্পাদন করতে পারে। এই লাইনটা কিন্তু আমি ইম্পর্টেন্ট বলবো, কারণ এই ডাইরেক্ট লাইন থেকে এনসিইআরটির এই লাইনটা থেকে কিন্তু অনেক রকমের কোয়েশ্চেন এসেছে এর আগে। এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইন থেকে কোয়েশ্চেন আসে, মানে এরকম কোয়েশ্চেন এমসিকিউ এসছে যে এককোষী জীব তার স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারে, আর 2 নম্বর দিল মৌলিক কার্যাবলী সম্পাদন করতে পারে না, বললো স্টেটমেন্ট 1 ট্রু না ট্রু। মানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, মানে মনে হয় মাঝে মাঝে হয়তো কি লাইন বাই লাইন কেমন সহজ সহজ প্রশ্ন করছে বা বোকার মতো প্রশ্ন করছে, কিন্তু এই লাইন বাই লাইন থেকে এমন খুঁটিয়ে এমন প্রশ্ন করবে, মানে এটা হয়। তাই প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। কিন্তু এত লাইন কি মনে রাখা সম্ভব? কিছুই না, পড়তে পড়তেই মনে থাকবে। যত বেশি পড়বো তত বেশি মনে থাকবে, মুখস্থ করার কিছু নেই, মাথায় থেকে যায়, পরীক্ষা হলে মনে পড়ে যায়। কোষীয় সংগঠন সম্পূর্ণ হয়নি এমন কোষের ক্ষেত্রে স্বাধীন সজীব সত্তা কিন্তু সুনিশ্চিত করা সম্ভব নয়। যাদের আচ্ছা, এবার একটা কোষ তো আর একা থাকে না, তার ভিতরে অনেক জিনিসপত্র থাকে, সেটাই এবার এই অধ্যায়ে আমরা দেখব। তো তার সম্পূর্ণ সংগঠনটা কমপ্লিট, মানে একটা কমপ্লিট সেল আমরা তখনই বলবো যখন এর ভেতরে কিছু নির্দিষ্ট জিনিসপত্র থাকবে, সেটা আমরা পরে দেখতে পাবো। তো সেই সব কিছু যদি থাকে তখনই আমি সেটাকে বলবো পূর্ণ কোষ।
তার কোষীয় সংগঠনটা সম্পূর্ণ, তখনই সে একটা কোষ, তখনই সে প্রাণ সৃষ্টি করতে পারবে, কিন্তু তার সজীব সত্তাটা থাকবে। কিন্তু যদি তার কোষীয় গঠনটা সম্পূর্ণই না হয়, তখন কিন্তু সে তার এই স্বাধীন সত্তাপত্তা এগুলো কিছু করতে পারবে না, তখন আর কোষ কোষ নয়। কাজেই কোষ হচ্ছে সব সজীব বস্তুর মৌলিক গঠনগত কার্যগত একক, মানে বলতে যাচ্ছে কোষকে ভেঙে ভিতরে যে ছোট ছোট জিনিসগুলো পাওয়া যাবে শুধু সেগুলো দিয়ে কাজ চলবে না, কোষ লাগবে তো কোষই লাগবে, এদেরকে নিয়ে একসাথে নিয়ে কোষ লাগবে। তাই কোষের বাইরেও নয়, মানে কোষ অনেকগুলো মিলে কলা অঙ্গও নয়, আবার কোষের ভেতরের কোষাণু বা অন্যান্য জিনিসও নিউক্লিয়াস টিউক্লিয়াসও নয়। যেটুকু দরকার সেটুকু নিয়ে যে কোষটা, সেটুকুই শুধু জীবনের মৌলিক একক। তাই শুধু কোষই জীবনের মৌলিক একক না, কোষের ভেতরে থাকা কোষের অঙ্গাণু নিউক্লিয়াস কিছু, বা কোষের বাইরে কোষ অনেকগুলো কোষ নিয়ে তৈরি হওয়া কলা অঙ্গ কিছু, শুধু কোষ, অনলি সেল সজীব বস্তুর মৌলিক আর গঠনগত একক। ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটা, এইটা প্রচুর এমসিকিউ আসে যে সজীব বস্তুর মৌলিক গঠনগত কার্যগত একক কি।